সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্লাস 6 তোমাদের অনলাইন ক্লাসে আবারও ফিরে আসা আমাদের। তো আমরা ইতিমধ্যে আগের দিন আলোচনা করছিলাম যে সাম্রাজ্য বিস্তার ও শাসন যে অধ্যায়, সেই অধ্যায়ের আমরা আলোচনা করছিলাম যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতবর্ষের শাসন ব্যবস্থা প্রাচীন যুগে, যে তখন উত্তর ভারতে যখন কুষাণরা শাসন করছিল, সেই সময়ে সমসাময়িক সময়ে দক্ষিণ ভারতে সাতবাহনরা রাজত্ব করছিল। আবার সাতবাহনদের দক্ষিণ ভারতে রাজত্বের পর, তাদের অবসানের পর দক্ষিণ ভারতে বাকাটক শাসনের সূচনা হয়। তো খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের মাঝামাঝি সময় উত্তর ভারতে যখন গুপ্ত সাম্রাজ্য শাসন ছিল, তার পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর গুপ্তদের ক্ষমতা যখন ক্রমশ কমতে থাকে, একসময় গুপ্ত সাম্রাজ্য ভেঙে গেল আর তার জায়গা নিল ছোট ছোট রাজ্য। এক একটা অঞ্চলকে নিয়ে গড়ে ওঠা সেই রাজ্যগুলিকে বলা হতো আঞ্চলিক রাজ্য বলা হতো। আঞ্চলিক রাজ্য বলা হতো। এরপর গুপ্ত সাম্রাজ্যের পর খ্রিস্টীয় ৭ম শতকে বড় সাম্রাজ্য দেখা দেয়নি। পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন সাম্রাজ্য গড়ার উদ্যোগ নিয়েছিলেন। গোড়ায় পুষ্যভূতিরা থানেশ্বর বা স্থানীয়েশ্বর শাসক ছিলেন। থানেশ্বরের শাসক ছিলেন পুষ্যভূতি বংশ। থানেশ্বরের শাসক ছিলেন। প্রভাকর বর্ধনের সময় থেকেই পুষ্যভূতিদের ক্ষমতা বাড়তে থাকে। ৬০৫ খ্রিস্টাব্দ নাগাদ প্রভাকর বর্ধন মারা যান। ৬০৫ খ্রিস্টাব্দে মারা যান প্রভাকর বর্ধন। এরপর তখন তার বড় ছেলে রাজ্যবর্ধন শাসনের দায়িত্ব পান। এরপরে রাজ্যবর্ধন। এদিকে কনৌজ আর একটি রাজ্য মালব, এই দুটি রাজ্যের মধ্যে যে দ্বন্দ্ব, কনৌজের রাজা গ্রহবর্মা এতে মারা যান। তার সঙ্গে প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীর বিয়ে হয়েছিল। রাজ্যশ্রীর বিয়ে হয়। প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীর বিয়ে হয়েছিল। রাজ্যবর্ধন তখন মালবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। মালবের রাজা দেবগুপ্তের সহযোগী গৌড়ের রাজা শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন মারা যান। শশাঙ্ক আমরা কি জানি যে শশাঙ্ক হচ্ছে বাংলার শাসক, তিনি ছিলেন। তখন হর্ষ কনৌজ এবং থানেশ্বর দুইয়েরই শাসনভার নেন। ৬০৬ খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা করা হয়। ৬০৬ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেন, তখন থেকে গণনা করা হয় হর্ষাব্দ, হর্ষবর্ধনের সিংহাসনের সময়কাল থেকে। হর্ষবর্ধনের সঙ্গে সেই সময় অনেকগুলি রাজ্য শক্তির সংঘাত হয়েছিল। মগধ জয় করে হর্ষ মগধ রাজ উপাধি নিয়েছিলেন। মগধ রাজ
উপাধি নিয়েছিলেন তিনি। শশাঙ্কের সঙ্গে হর্ষের বিরোধ ছিল অনেক দিনের, কিন্তু শশাঙ্ককে কখনো হর্ষ সরাসরি হারাতে পারেননি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষর সংঘাত হয়েছিল। পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরের দখলের যে চেষ্টা দুজনে করেছিলেন, তবে যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষে গেছিল, অর্থাৎ দ্বিতীয় পুলকেশী জয়লাভ করেছিলেন। এটা তার সভাকবি রবিকীর্তি আইহল প্রশস্তিতে লিখে গেছেন। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি তার আইহল প্রশস্তি। এই লেখাটাই তিনি লিখে গেছেন যে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন দ্বিতীয় পুলকেশীর কাছে। তাতে লেখা আছে স্পষ্টভাবে যে হর্ষের যে আনন্দ, হর্ষ মানে হচ্ছে আনন্দ, সেই আনন্দ ম্লান হয়ে গেছিল দ্বিতীয় পুলকেশীর কাছে। অনেক সামরিক অভিযান করলেও হর্ষের সব অভিযান সফল হয়নি। কিন্তু হর্ষকে সকলোত্তর পথনাথ বলা হয়েছে। সকলোত্তর পথনাথ বলা হয়েছে হর্ষবর্ধনকে। কিন্তু আদতে সমস্ত উত্তর ভারতে হর্ষের শাসন ছিল বলে মনে হয় না। তবে উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে হর্ষবর্ধন যে খ্যাতি লাভ করেছিলেন সেটা অস্বীকার করার কিছু নেই। এছাড়া তিনি আরো একটি উপাধি নিয়েছিলেন, সে উপাধিটার নাম হচ্ছে শিলাদিত্য। শিলাদিত্য উপাধি তিনি নিয়েছিলেন হর্ষবর্ধন। শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি ছিলেন এখানে হর্ষবর্ধন নিজেই। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ। এছাড়া অন্যান্য অমাত্যদের হাতে রাজকাজের দায়িত্ব থাকত। টানা যুদ্ধ করে চলার কারণে হর্ষের সেনাবাহিনীও ছিল বিরাট। এই সমস্ত শাসন কাজের জন্য দরকারি সম্পদ আসত কর থেকে। কিন্তু জমিতে উৎপাদিত ফসলের 1/6 কর নিত হর্ষবর্ধন। তাছাড়া বণিকদের থেকে কর আদায় করা হতো। ধর্মীয় প্রতিষ্ঠানকে কিন্তু বিনা করে জমি দান করা হতো। অর্থাৎ ধর্মের প্রতি সবারই একটা দুর্বলতা থেকে থাকে, এবং রাজাদেরও ছিল সেটা। সেখানে হর্ষবর্ধনের ছিল। প্রাদেশিক শাসনের ক্ষেত্রে গুপ্ত শাসনের কাঠামোই হর্ষের আমলে দেখা যায়। অর্থাৎ গুপ্ত শাসনে যা ছিল হর্ষবর্ধন আমলেও তাই ছিল। সম্ভবত শাসনের কাজ চালানোর জন্য মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি পরিষদ তাকে সাহায্য করত। দূরের প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা। সামন্ত রাজারা দূরের প্রদেশগুলা শাসন করত। এবার প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। প্রতিটি প্রদেশ, সেগুলোকে আবার ভুক্তি বলা হতো, যা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সবচেয়ে নিচে ছিল গ্রামগুলি। হর্ষের মৃত্যুর পর পুষ্যবর্তী শাসন লোপ পায়। হর্ষবর্ধন ছিলেন তিনি শেষ শক্তিশালী এই পুষ্যবর্তী বংশের রাজা। বিভিন্ন ছোট ছোট শাসকরা হর্ষের অধীনের বিভিন্ন এলাকা দখল করে নেয়। এই হর্ষবর্ধন সম্পর্কে তার সময়ে বিখ্যাত দুজন পর্যটক এসেছিলেন। একটা হচ্ছে হর্ষবর্ধন সময় সুয়ান জাং এসেছিলেন। 7ম শতকের প্রথম ভাগে চীনা বৌদ্ধ ভিক্ষু, নাম হচ্ছে সুয়ান জাং।
সুয়ান জাং ভারতীয় উপমহাদেশে ছিলেন। তিনি সেই অভিজ্ঞতার কথা তিনি লিখেছিলেন, যে গ্রন্থটার নাম হচ্ছে শি ইউ কি। এই গ্রন্থটিতে তিনি কিন্তু লিখে গেছিলেন। সুয়ানজাং হর্ষের বৌদ্ধ ধর্মের প্রীতির কথাও বেশি জানা যায়। তিনি হর্ষের সম্পর্কে নানা গুণগান করেছিলেন। সুয়ানজাং লিখেছেন যে হর্ষবর্ধন প্রতি বছর একটা বৌদ্ধ সম্মেলন আয়োজন করতেন। এটা হর্ষবর্ধনের সম্পর্কে তিনি বহু গুণগান করেছেন। হর্ষবর্ধনের সময় তার একজন বিখ্যাত তার সভাকবি ছিল, যার নাম হচ্ছে বাণভট্ট সভাকবি। তার রচিত গ্রন্থটার নাম হচ্ছে হর্ষচরিত। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এই সভাকবিরা মূলত তাদের সভাতে থেকেই রাজার যাবতীয় কিছু বর্ণনা করে, তাই খুব স্বাভাবিকভাবেই কিন্তু রাজাদের গুণগান বা গুণকীর্তনই থাকে এই সভাকবিদের লেখনীতে। রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে, জন্য তিনি হর্ষবর্ধনের বোন রাজর্ষিকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। তো আজকে আমরা এই হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা সাম্রাজ্য বিস্তার এবং শাসন সেই অধ্যায়টা শেষ করলাম। আগামী দিন তোমাদের এই অধ্যায়টি থেকে তোমাদের ক্লাস টেস্ট নেব। তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।